আসসালামু আলাইকুম। ক্লাস 6 তোমাদের সাধারণ যন্ত্রসমূহ এই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম, কিছুটা পাঠ হয়েছিল। তো আজকে আমরা লিভার সম্পর্কে জেনেছিলাম, আর আজকে নততলের ধারণা এগুলো জানবো। প্রথম যে টপিকটা জানবো সেটা হচ্ছে নততলের ধারণা। দেখো, যদি ধরো একটা গাছে তোমাকে উঠতে বলা হয়, নারকেল গাছ, ধরো এটা একটা নারকেল গাছ, তোমাকে এই গাছটা উঠতে বলা হয়েছে, তুমি এই নারকেল গাছে কষ্ট করে উঠলে। কিন্তু যদি এই নারকেল গাছের সাথে একটা মই জুড়ে দেওয়া হয়, তাহলে কি হবে? যদি একটা মই লাগিয়ে দেওয়া হয় এইভাবে, তাহলে কি হবে বলো তো? তাহলে সহজেই কিন্তু তুমি গাছটাতে উঠে যেতে পারবে। আবার ধরো কোনো একটা সিঁড়ি দিয়ে তুমি ওপরে উঠছো, সিঁড়িগুলো খুব খাড়াই সিঁড়ি, কিন্তু সেই সিঁড়িতে উঠতে তোমার কিন্তু খুব কষ্ট হবে। কিন্তু যদি সিঁড়িটা খুব চওড়া হয়, তাহলে দেখবে সিঁড়িতে তোমার উঠতে অতটা কষ্ট হচ্ছে না। যেমন পাহাড়ের যে খাড়াই রাস্তা, সেই খাড়াই রাস্তা ধরে পাহাড়ে ওঠার চেয়ে আঁকাবাঁকা পথে ওঠা অনেক বেশি আরামের, তাই না? আবার দেখবে যখন কোনো গাড়িতে ধরো মাল তোলা হচ্ছে, তখন দেখবে নিচে থেকে এমনি মাল তোলার পরিবর্তে যদি গাড়ি আর মেঝের মধ্যেখানে একটা কাঠের পাটাতন যুক্ত করে দেওয়া হয় এবং তাতে গড়িয়ে যদি জিনিসগুলো তোলা হয়, তাহলে দেখবে অনেক সহজে জিনিসটা তোলা যাচ্ছে বা কাজটা খুব সহজে সম্পন্ন করা যাচ্ছে। আসলে এই যে হেলিয়ে রাখা মই, তারপরে যে সিঁড়ি, তারপরে ধরো কাঠের পাটাতন, এগুলো হচ্ছে এক ধরনের নততল। এগুলোকে বলা হচ্ছে নততল। নততল হচ্ছে একটা সমতল পাটাতন বা ওই ধরনের কোনো সমতল যাকে মাটির সঙ্গে সূক্ষ্ম কোণে রাখা হয়। তাহলে নততল কি না? নততল হচ্ছে একটা সমতল। নততল হচ্ছে গিয়ে একটা সমতল, যেটা মাটির সাথে সূক্ষ্ম কোণ করে থাকে। মাটির সাথে সূক্ষ্ম কোণ করে অবস্থান করে। তাহলে বুঝতে পারছো যে এই নততল, ধরো আমি একটা নততলের ছবি এখানে আঁকছি। এটা হচ্ছে কি নততল। আমি একটা ত্রিভুজ আঁকলাম। কীরকম ত্রিভুজ আঁকলাম না, সমকোণী ত্রিভুজ এঁকেছি, যার এটা হচ্ছে তোমার কি ভূমি, এটা হচ্ছে উচ্চতা, আর এই যে অংশটা এটাকে বলা হচ্ছে নততল। এটা হচ্ছে নততল। এই নততল দেখো ভূমির সঙ্গে সবসময় কি কোণ করছে না, সূক্ষ্ম কোণ করে রয়েছে। তুমি বিভিন্ন কাজের যে উদাহরণ তোমাদেরই বললাম, সেই উদাহরণ থেকে বুঝতে পারছো এই নততলের খাড়াই যত কম হবে, নততলের সুবিধা কিন্তু তত বেশি হবে। অর্থাৎ ভূমি আর নততলের মাঝখানে যে কোণ আছে, সূক্ষ্ম কোণ, এই কোণ যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে। তার মানে কি বললাম যে ভূমি ও নততলের মাঝে কোণ যত ছোট, তত কি হবে? যত ছোট হবে সমান বলতে পারি
তত বেশি সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ কার্য করতে তত বেশি সুবিধা পাওয়া যাবে। তাহলে নততল কি বুঝতে পারলে? একটা সমতল যেটা মাটির সাথে সূক্ষ্ম কোণ করে অবস্থান করে। এটা কোনো কাঠের পাটাতন হতে পারে, কোনো মই হতে পারে, কোনো সিঁড়ি হতে পারে, যেটা দিয়ে আমরা সহজে অল্প বল প্রয়োগ করে বেশি সুবিধা পেয়ে থাকি। তাহলে নততলের ধারণা তোমরা বুঝতে পারলে। এর পরের যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে স্ক্রু, পুলি, চক্র ও অক্ষদণ্ড। স্ক্রু, পুলি, চক্র ও অক্ষদণ্ড। দেখো, স্ক্রু তোমরা অনেকে দেখেছো, প্রায় প্রত্যেকেই দেখেছো। ধরো একটা কাঠের কোনো পেরেকে বা ধরো কোনো কিছু লাগাতে গেলে স্ক্রু দিয়ে আটকানো থাকে, তাই না? স্ক্রু কীরকম দেখতে হয়? এরকম একটা মতো থাকে, আর পেরেকের মতো দেখতে হয়, কিন্তু গাটা এরকম খাঁচকাটা দাগ থাকে, তাই না? পুরো প্যাঁচের মতো, প্যাঁচে প্যাঁচে আটকে যায়। এবার ধরো একটা কাঠের ব্লক, এখানে তুমি কিছু আটকাবে, স্ক্রু দিয়ে আটকাবে। একটা স্ক্রু আর একটা পেরেক নিয়েছো, এটা ধরো একটা স্ক্রু আর একটা পেরেক নিয়েছো। এবার তুমি এই হাতুড়ির ঘা দিয়ে পেরেকটা এখানে তুমি আটকালে, স্ক্রু, আর দ্বিতীয়বারে একবার পেরেক দিয়ে আটকালে, আর একটা কি করলে না, স্ক্রুকে ব্লকের ওপর সোজা করে ধরলে, তারপর তার মাথায় একটা খাঁচকাটা মতো দাগ থাকে, দেখবে স্ক্রু ড্রাইভার বলি আমরা, সেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আটকানো যায়, তাই না? তাহলে একটা আমরা হাতুড়ি দিয়ে ঠুকে পেরেকটাকে গাঁথতে পারি, অথবা স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুটাকে আমরা কাঠের পাটাতনের মধ্যে আটকে দিতে পারি। এবার বলো তো, তোমাকে কোন ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হলো? তুমি দেখবে যে যদি পেরেক দিয়ে আমরা হাতুড়ি দিয়ে ঠুকি, তাহলে অনেক বেশি আমাদেরকে বল প্রয়োগ করতে হলো। আবার পেরেকটা আঁকাবাঁকা হয়ে যেতে পারে, বা ব্লকটা ফেটে যেতে পারে হাতুড়ির ঘায়ে, কিন্তু স্ক্রু দিয়ে যখন আমরা ওটা স্ক্রু ড্রাইভার দিয়ে আটকাবো, তখন কি করব না, কাজটা অনেক কম করতে হয় আমাদের, অনেক কম কার্য করে বেশি করে ফল পাই, এবং অনেক সহজেই আমরা এটা করতে পারি। এছাড়াও কি হয় না, এক্ষেত্রে আমরা দেখব যে পাটাতনটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার আসলে স্ক্রু কি জানো? স্ক্রুর মধ্যে এক ধরনের নততল লুকিয়ে থাকে। তোমাদের যে নততলের ধারণা দিলাম সেটা কি না, স্ক্রুর মধ্যে কি লুকিয়ে থাকে না, স্ক্রুর মধ্যে নততল লুকিয়ে থাকে। নততলের সুবিধা তোমরা দেখলে যে যত বেশি নততলের মান কম হবে, তার সুবিধাও তত বেশি পাওয়া যাবে। আর প্রত্যেকটা স্ক্রুর মধ্যেই একটা করে নততল থাকে, যে নততল থাকার জন্য আমরা অনেক বেশি সুবিধা পাই। এবার স্ক্রুতে কিভাবে নততল থাকে? ধরো এটা একটা পেন্সিল নিয়েছো তুমি, ঠিক আছে? একটা পেন্সিল ধরো এটা। এবার তুমি এই পেন্সিলটার গা বরাবর একটা সমকোণী ত্রিভুজের পাতা কেটে নিয়ে কি করলে না, এটার ওপরে আটকানোর চেষ্টা করলে, আর ওপরের যে নততলটা, সেই নততলটা তুমি কি করলে না, সবুজ কালারের করে দিলে বোঝানোর জন্য। এবার ধরো তুমি এটা এরকম পাক দিতে থাকছো, এই পেন্সিলের গা বরাবর, এটা গা দিলে, এটা পুরো গা বরাবর পাক দিতে থাকলে, তাহলে তুমি কিরকম চিত্র দেখতে পাবে বলো তো? তুমি দেখতে পাবে এই রকম একটা পেন্সিল যেমন ছিল সেরকমই রইল,
আর কি পার্থক্য দেখতে পেলে যে এর গায়ে ওটা আটকানোর কারণে এরকম একটা করে দাগ রয়ে গেছে। আসলে এই যে ধাতব পেরেকটার গায়ে যে প্যাঁচটা হলো, এটাই হচ্ছে আসলে একটা নততল। কারণ এটা নততল কি করে বুঝলাম, যে আমরা বলেছিলাম এই রকম যে অংশটা সূক্ষ্মকোণ যেটা, সেটা নততল। তাহলে এটা যখন পাক দেওয়া হচ্ছে তখন এরকম একটা আকৃতি নিচ্ছে। আমরা দেখেছি স্ক্রুর গায়ে এরকম দাগ দানা থাকে, সেগুলো আসলে প্রত্যেকটা একটা নততল। আর এই নততল থাকার জন্যই খুব সহজে এখানে একটা খাঁজ করা থাকে, স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা এটাকে কোনো কিছুর ভেতরে প্রবেশ করাতে পারি খুব সহজেই। কারণ ওই পেঁচানো অংশগুলোর জন্য ধারালোও হয়, প্লাস এটা নততল হওয়ার জন্য সহজে কোনো পাটাতনে বলো বা অন্য কোনো জায়গায় সহজেই ঢুকে যেতে পারে বা সেই জায়গাটায় ফিট হয়ে যেতে পারে। তাহলে স্ক্রুর ধারণা বুঝলে, তাহলে প্রত্যেকটা স্ক্রু আসলে কি না, প্রত্যেকটা স্ক্রু আসলে একটা স্ক্রুর একটা যে প্যাঁচ, সেগুলো হচ্ছে একটা নততল। আর এই নততল থাকার জন্য এখান থেকে আমরা পেরেকের তুলনায় অনেক বেশি সুবিধা পাই। এবার আমরা জানবো পুলি বা কপিকল সম্পর্কে। কপিকল নামটা শুনেছ, পুলিটা অনেকেই না জেনে থাকতে পারো, কিন্তু কপিকল কথাটা অনেকেই শুনেছ। এবার আমরা জানবো পুলি বা কপিকল সম্পর্কে। কপিকল এক ধরনের সরল যন্ত্র বলতে পারো। তোমরা দেখেছো কুয়ো থেকে জল তুলতে গেলে বা কোনো নিচু জায়গা থেকে কোনো কিছু তুলতে গেলে কি হয় না, এই কপিকলের ব্যবহার করা হয়। তাহলে কপিকল হচ্ছে এক ধরনের সরল যন্ত্র। এই যন্ত্রের নাম হচ্ছে কি, পুলি বা কপিকল। কপিকল হলো একটা শক্তপোক্ত চাকা। অ্যাকচুয়ালি কীরকম দেখতে হয় না, ধরো এরকম একটা চাকা, আর এখানে একটা যে এরকম অংশ থাকে, আবার নিচের দিকে একটা এরকম গোল রিং মতো অংশ থাকে, আর এই মধ্যিখানে এক ধরনের লম্বা অংশ থাকে, যেখানে কি হয় না কিছু দড়ি বা কিছু পাক দেওয়া থাকে। আর এই দড়িটা পাক দেওয়া থাকে, সেই দড়ির এক প্রান্তে থাকে কি না যে কোনো বাধা, যেটাকে আমরা কাজ করব, আর অপর প্রান্তে দড়িটা কি করা হয়, হাত দিয়ে টানা হয়। এটা আমরা যখন টানি তখন কোন দিকে টানি, নিচের দিকে টানি, আর বাঁধার কাজটা উপর দিকে হয়, টানটা ওপরের দিকে পড়ে। কপিকল তার মানে কি, একটা শক্তপোক্ত চাকা। সেই চাকার রাস্তায় যেমন চললে চাকার যে স্থান মাটি স্পর্শ করে, পুলির সেই স্থানের মাঝখানে গর্ত কাটা থাকে, আর দুপাশটা থাকে উঁচু। গর্তের মধ্যে চক্রকে ঘিরে থাকে একটা দড়ি। এই চক্রকে ঘিরে কি থাকে, একে ঘিরে থাকে কি না দড়ি। এবার গর্তের মধ্যে চক্রকে ঘিরে থাকে যে দড়ি, সেই দড়ির এক প্রান্তে উপর থেকে নিচের দিকে আমরা টান দিই, আর অপর প্রান্তে যে বাধা বা যে বস্তুকে নিচে থেকে তোলা হয়, সেই বস্তুটা থাকে। ধরো এটা একটা কুয়ো, সেই কুয়োর মধ্যে এই কপিকলটা লাগানো রয়েছে, এবার এখানে বালতি ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবার তুমি এখান থেকে যখন টানবে, চাকা ঘুরবে, আর এই বাধা কুয়োর ভেতরে ঢুকে যাবে, অর্থাৎ বালতিটা নিচে প্রথমে নামিয়ে দিলে, জল নিয়ে যখন ভারী হয়ে গেল, তখন যখন এদিকে টান দেবে, তখন এটা আস্তে আস্তে ওপরে উঠতে থাকবে। আর কপিকলের কেন্দ্রে কি থাকে, কেন্দ্রে থাকে একটা দণ্ড। এই দণ্ড বা একে বলা হচ্ছে অ্যাক্সেল। আর মাঝখানটায় কি থাকছে না দড়ি। তার মানে এই অ্যাক্সেল বা অক্ষ যেটা বলছি বা দণ্ড যেটা বলছি, একে কেন্দ্র করে কপিকল কিন্তু অবাধে ঘুরতে পারে। এটা যদি না থাকতো, অ্যাক্সেলটা না থাকতো, তাহলে এটা কিন্তু ঘুরতে পারতো না চাকাটা। তাই জন্য এটাকে কেন্দ্র করে কপিকলটা অবাধে ঘুরতে পারে। কপিকল তোমার বল প্রয়োগের দিকটাকে ঠিক উল্টো করে দেয়।
অর্থাৎ তুমি সরাসরি নিচ থেকে ওপরে দড়ির সাহায্যে কোনো বস্তুকে তুলতে চাইলে বস্তুটা উঠছে ওপরের দিকে, কিন্তু তোমাকে বল প্রয়োগ করতে হচ্ছে কোন দিকে? নিচের দিকে। এদিকে খুব টান দিলে তবে এদিকের বস্তুটা ওপরে উঠবে। তাহলে কপিকল তুমি কোথায় দেখেছো? না কুয়ো থেকে জল তোলার সময় দেখেছো। এছাড়াও যখন স্কুলে আমাদের স্বাধীনতা দিবস হয়, প্রজাতন্ত্র দিবস হয়, তখন দেখেছো যে আমরা কি করি না, আমাদের যে শিক্ষক মহাশয়রা আছেন তারা কি করেন না পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের ক্ষেত্রেও কিন্তু এই কপিকলের ব্যবহার করে। দেখবে এদিকে নিচের দিকে টান দেওয়া হয় আর আস্তে আস্তে পতাকাটা উপরে উঠে যায়, উঠে গিয়ে কি হয় না পতাকা উত্তোলন হয়ে যায়, তাই না? তাহলে পুলি বা কপিকলের ধারণা তোমরা পেলে। এবার যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে চক্র ও অক্ষদণ্ড। তাহলে চক্র আর অক্ষদণ্ড জিনিসটা কি দেখো। চক্র অক্ষদণ্ড তুমি নিজেই বাড়িতে করতে পারবে। একটা পিচবোর্ড কেটে বৃত্ত বানানো হলো, এরকম গোল মতো একটা বৃত্ত বানালে ধরো, ঠিক আছে? নিয়ে বৃত্তটার কেন্দ্র দিয়ে, এটা ধরো কেন্দ্র, এই কেন্দ্র দিয়ে একটা পেন্সিল বা পেন আঁটোসাঁটোভাবে প্রবেশ করিয়ে দিলে এবং প্রয়োজনে তুমি ওই সংযোগস্থল যেখানে প্রবেশ করাচ্ছ সেখানে আঠা দিয়ে জুড়ে দিলে যাতে করে সেটা খুলে না যায়। দেখো তোমার বানানো এই জিনিসটির সঙ্গে স্ক্রু ড্রাইভার, তারপরে রেডিওর নব বলো, ট্যাপের মাথায় আটকানো যে অংশ, তার সাথে অনেক মিল পাচ্ছ। দেখতে কীরকম হলো জিনিসটা না এইরকম একটা জিনিস তৈরি করলে তুমি। এটা হচ্ছে কি না এক ধরনের যন্ত্র, এটাও এক ধরনের সরল যন্ত্র। এই যন্ত্রকে বলা হয় চক্র ও অক্ষদণ্ড, যার এইটা হচ্ছে চাকা বা চক্র, আর এটা হচ্ছে তোমার কি অক্ষদণ্ড। অক্ষদণ্ডর আরেকটা নাম একটু আগে তোমরা বললে কি অ্যাক্সেল। তাহলে এই যন্ত্রটা হচ্ছে কি এক ধরনের, এটা এক ধরনের সরল যন্ত্র যার নাম চক্র ও অক্ষদণ্ড। দেখো এই যে তুমি বৃত্ত আর পেন্সিল দিয়ে বানালে, এটা কিন্তু এক ধরনের যন্ত্র যেটা দিয়ে কি করা হয় না এই চক্র অক্ষদণ্ড উভয়ে একসঙ্গে তাদের কেন্দ্র দিয়ে যাওয়া স্থির অক্ষকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে। এই অক্ষকে ঘূর্ণন অক্ষ বলে, মানে এটা অবাধে কিন্তু ঘুরতে পারে। এই চক্রটিতে অপেক্ষাকৃত বল প্রয়োগ, কম বল প্রয়োগ করে অনেক বেশি বাধা অতিক্রম করা যায়। তাহলে এর কাজ কি না একে অনেক কম বল প্রয়োগ করে, কম বল প্রয়োগ করে কি হয় অনেক বেশি বাধা অতিক্রম করা যায়। তো কম বল প্রয়োগ করি কিন্তু অনেক বেশি কাজ করা যায়। এরকম অক্ষদণ্ড বা চক্র অক্ষদণ্ড তুমি কোথায় দেখেছো? যেমন ধরো রেডিওর যে নব, মানে রেডিওর মাথাতে এরকম করে ঘোরানো হয় সেই নব। আগেকার টিভিতে ছিল এরকম নব ঘুরিয়ে ঘুরিয়ে করা, রিমোট কন্ট্রোল যখন ছিল না। তারপরে বিভিন্ন প্যাঁচের মাথাগুলো দেখেছো বা কলের মাথা দেখেছো এরকম নব থাকে, তাই না? আবার দেখো অনেক যন্ত্র থাকে, সেই যন্ত্রের মাথাতে এরকম চক্র অক্ষদণ্ড থাকে। তোমাদের বইতে অনেক ছবি আছে চক্র অক্ষদণ্ডের, সেই ছবিগুলো দেখলে তুমি বুঝতে পারবে। তাহলে চক্র অক্ষদণ্ড বা ধরো স্ক্রু, পুলি, এগুলো সব কিছু সরল যন্ত্রের উদাহরণ পেলাম এবং সেখান থেকে দেখলাম কম বল প্রয়োগ করে অনেক বেশি বেশি কাজ করা যাচ্ছে। এবার যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে কি না যন্ত্রের পরিচর্যা। নাম কি? যন্ত্রের পরিচর্যা। দেখো তুমি প্রতিদিন নিজের পরিচর্যা কেন করো? কারণ বাড়িঘর পরিষ্কার কেন রাখো,
কারণ কি, কোনো কিছু পরিচর্যা বা যত্ন নিলে সেই জিনিসটা অনেক বেশি টেকসই হয় বা অনেক বেশি দিন পর্যন্ত চলে, তাই না? তো সেই রকম আমাদের বিভিন্ন যে যন্ত্র, আমরা আমাদের দৈনন্দিন কাজে যে যন্ত্রগুলো ব্যবহার করে থাকি, এখানে অনেকগুলো যন্ত্রের কথা বললাম, সেই সমস্ত যন্ত্রগুলোর কিন্তু নিয়মিত পরিচর্যা বা যত্ন নেওয়া প্রয়োজন। তাহলে এই যন্ত্রের পরিচর্যা কিভাবে নেবে না, যন্ত্র পরিচর্যা নেওয়ার জন্য অনেক রকম পদ্ধতি আছে। যেমন ধরো, যন্ত্রের যে অংশ চলমান বা ঘূর্ণায়মান, কোনো একটা যন্ত্র যেটা ঘড়ি, ধরো চাকা, সাইকেলের চাকা, সেই অংশে দেবে দ্রুত বেশি ক্ষয় হয়, কারণ ওটা বেশি ঘোরে, যন্ত্রের কোনো না কোনো অংশ বেশি ঘোরে, সেই অংশ বা যেখানে চাকা লাগানো আছে সেটা বেশি ঘোরে, যার জন্য কি হয়, ওই অংশটা দ্রুত ক্ষয় হয়। আর এই ঘর্ষণ কমানোর জন্য কি করা হয় না, ওই অংশে তুমি পিচ্ছিল তেল বা যেটাকে বলা হয় গ্রিজ, এগুলো দোকানে কিনতে পাওয়া যায়। এগুলো দেখবে বড়রা বাড়িতে লাগিয়ে থাকেন কোনো যন্ত্রের বা চাকাতে, সাইকেলে বা যে যন্ত্র দিয়ে কাজ করা হয়, যে যন্ত্রের চাকাটা অনবরত ঘোরে, সেই অংশে যাতে ক্ষয় না হয় সেই জন্য পিচ্ছিল তেল বা গ্রিজ লাগিয়ে আমরা যন্ত্রের পরিচর্যা করতে পারি। এছাড়াও লোহার তৈরি যে যন্ত্র বা যন্ত্রাংশ, এগুলো আমরা দেখেছি খোলা বাতাসে রেখে দিলে কি হয়, মরচে ধরে যায়, তাই না? তাহলে এই মরচে ধরে গেলে কি হয় না, তার কার্যক্ষমতা কমে যায়। তো এক্ষেত্রে তেল রং, এক ধরনের তেল রং বা যেটাকে বলা হয় সিনথেটিক এনামেল, এটা যদি আমরা ওই লোহার যন্ত্রের গায়ে আটকে দিই তাহলেও কিন্তু যন্ত্রাংশকে রক্ষা করা যাবে। এছাড়াও 3 নম্বর হচ্ছে, যে কোনো যন্ত্র কাজ করার পর সেটাকে পরিষ্কার করে রাখা উচিত। অর্থাৎ কার্যের শেষে সেটাকে যদি নিয়মিত পরিষ্কার করে রাখা হয় মুছে, তাহলে কিন্তু যন্ত্র অনেক দিন দীর্ঘজীবী হবে, অর্থাৎ অনেক দিন পর্যন্ত তুমি সেখান থেকে সুবিধা ভোগ করতে পারবে। তাহলে এই অংশ থেকে আমরা যে যে প্রশ্নগুলো পড়ব সেগুলো কি না, নততল কাকে বলে, প্রশ্নগুলো আমি একটু লিখে দিচ্ছি। এক হচ্ছে নততল কি, 2 নম্বর হচ্ছে নততল কি, উদাহরণ দেবে। নততলের সুবিধা কখন বেশি হবে, অর্থাৎ ভূমির সাথে যত বেশি ছোট কোণ করে থাকবে তত নততলের সুবিধা কখন বেশি হয়। এছাড়াও বিভিন্ন ধরনের যন্ত্র, যেমন হচ্ছে স্ক্রু, একবারে আমি কোয়েশ্চেনটা দিয়ে দিলাম, পুলি ও চক্র ও অক্ষদণ্ড, এদের একটা করে উদাহরণ দেবে, কোথায় কোথায় তুমি দেখেছো, আর তার সাথে কি দেবে না, এই যন্ত্র থেকে কি সুবিধা পাওয়া যায়, এই যন্ত্রগুলি থেকে কি সুবিধা পাওয়া যায়। আর লাস্ট যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে কি না, যন্ত্রের পরিচর্যা কিভাবে নেবে, যন্ত্রের পরিচর্যা কিভাবে নেবে। তাহলে এই 4টে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আমি একবারে দিয়ে দিলাম। স্ক্রু কোথায় দেখেছো উদাহরণ দেবে, পুলি কোথায় দেখেছো উদাহরণ দেবে, চক্র অক্ষদণ্ড কোথায় দেখেছো উদাহরণ দেবে, আর তার সাথে সাথে স্ক্রু থেকে কি সুবিধা পাওয়া যায়, পুলি থেকে কি সুবিধা পাওয়া যায়, চক্র অক্ষদণ্ড থেকে কি সুবিধা পাওয়া যায় সেগুলো লিখবে। এগুলো প্রত্যেকে লিখে আমাকে ইনবক্সে সেন্ড করবে।